এর আগের দিন আমরা মৌলিক একক এবং লব্ধ একক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব এককের প্রতীক লেখার সময় কিছু পালনীয় নিয়ম। এককের প্রতীকের জন্য পালনীয় আন্তর্জাতিক নিয়ম। এককের প্রতীকের জন্য পালনীয় আন্তর্জাতিক নিয়ম, যেমন কোনো একটা একক কিলোগ্রাম। এই কিলোগ্রাম লেখার সময় প্রথম অক্ষরটা কিলোগ্রামের কেটা বড় হয়, তারপরেরটা ছোট হয়। যেমন কিলোগ্রাম কেজি, অথবা কেউ যদি লেখে টোটাল মোট কিলোগ্রাম কথাটা লেখে, সেক্ষেত্রে লেখা যাবে ছোট কে লিখতে হবে কিলোগ্রাম। ভরের একক কিলোগ্রাম, KILOGRAM। কিন্তু যদি এইভাবে লেখা হয় কেজি, তাহলে প্রথম অক্ষরটা কেটা বড় হবে, জিটা ছোট হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমার 5 কেজি হয় তাহলে কি আমি 5 কেজি এস লিখবো না ইএস লিখবো? 5 কেজিএস হবে না 5 কেজিএস হবে? কোনোটাই হবে না, দুটোই ভুল, কোনোটাই হবে না। 5 কেজি লিখতে হবে, 5 কেজি, এটাই ঠিক। 5 কেজিএসও হবে না, 5 কেজিএসও হবে না, 5 কেজি লিখতে হবে। ঠিক আছে? তাহলে একক লেখার সময় যদি ছোট করে লিখি তাহলে প্রথমটা বড় অক্ষর, তারপরে গুলো ছোট অক্ষর হবে। যেমন নিউটন, বলের একক নিউটন, শুধু এন লিখতে হবে। আর যদি কেউ পুরোটা লিখতে চায় তাহলে লিখতে হবে ছোট হাতে নিউটন, NEWTON, নিউটন, NEWTON। এবার কেউ ধরো কিলোমিটার লিখবে কি করে না KM, কিলোমিটার। কেউ যদি লেখে K.M, হ্যাঁ, বা KM ডট, এগুলো কোনোটাই হবে না, এগুলো ভুল, এগুলো সঠিক নয়, এগুলো ভুল। এইভাবে লিখতে হবে KMS ও হবে না, KMই হবে। 5000 কিলোমিটার, 5000 KM K.M ও হবে না, KM.M ও হবে না, এগুলো রং। এইটা ঠিক, এটা ঠিক, এগুলো ভুল। এইভাবে লিখতে হবে। আবার যদি আমরা এরকম লিখি যে কোন একটা রাশির একক কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হবে না, এটা রং। এই যে স্ল্যাশ বা অবলিক একবার ব্যবহার করা যায়, এই জন্য এটাকে লেখার নিয়ম হচ্ছে কেজি মিটার ইনভার্স সেকেন্ড টু দি পাওয়ার 2 মাইনাস 2, কেজি মিটার ইনভার্স সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2। এই যে কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার, এগুলো লেখা যায় না, এগুলো রং রিপ্রেজেন্টেশন। এইভাবে লেখা ঠিক নয়। কিভাবে লিখতে হবে? কেজি মিটার ইনভার্স সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2। এইভাবে পরপর আমরা যখন একক লিখবো সেগুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেট্রিক পদ্ধতি বা দশমিক পদ্ধতি। মেট্রিক পদ্ধতি বা দশমিক পদ্ধতি কাকে বলে? সিজিএস এবং এসআই দুটো পদ্ধতিকে একসঙ্গে বলা হয় মেট্রিক বা দশমিক পদ্ধতি। সিজিএস এবং এসআই দুটো পদ্ধতিকেই একসঙ্গে বলা হয় মেট্রিক পদ্ধতি।
বা দশমিক পদ্ধতি, মেট্রিক বা দশমিক পদ্ধতি, সিজিএস ও এসআই দুটো পদ্ধতিকেই একসঙ্গে মেট্রিক পদ্ধতি বলে। কেন মেট্রিক পদ্ধতি বলে? না, এখানে দেখা যায় যে একটা এইসব সিজিএস এবং এসআই পদ্ধতিতে একটা ছোট একক তার বড় এককের 10 ভাগের 1 ভাগ, তার পরবর্তী যে বড় একক তার 10 ভাগের 1 ভাগ। যেমন অথবা একটা একক তার পিছনের আগের এককের 10 গুণ। যেমন আমি বলি 100 সেন্টিমিটার, 100 মিটার, 100 মিটার, 100 মিটার সমান কি লেখা যাবে? না, এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করে দিই, মানে দশমিক, সরি এই দশমিক বা মেট্রিক পদ্ধতি বলা হয় এই কারণে যে একটা একক থেকে, একটা ছোট একক থেকে বড় এককে যেতে গেলে দশমিক চিহ্নটাকে বাঁ দিকে সরাতে হবে এবং বড় একক থেকে ছোট এককে যেতে গেলে দশমিক চিহ্নটাকে ডান দিকে সরাতে হবে। বড় একক থেকে ছোট এককে যেতে গেলে দশমিক চিহ্নটাকে ডান দিকে সরাতে হবে। আবার ছোট একক থেকে বড় এককে যেতে গেলে দশমিক চিহ্নটাকে বাঁ দিকে সরাতে হবে। যেমন আচ্ছা এইটা বলি, 100 মিটার, 100 মিটার ধরো 100, এই 100 কথাটা দশমিক কোথায় আছে? এইখানে আছে, তাও জিরো আছে। তার মানে আমি বলছি 100 মিটারটাকে আমি কিলোমিটারে নিয়ে যাবো, তার দশমিক চিহ্নটা কোন দিকে সরাতে হবে? বলেছিলাম ছোট একক থেকে বড় এককে যেতে চাই, সমান লেখা যাবে 1000 দিয়ে ভাগ, তাই তো? তার মানে এটা দশমিক চিহ্নটা 0.100 কিলোমিটার। তাহলে দশমিকটা ছিল এখানে, কবার সরিয়ে দিলাম? 1 2 3, 3 বার বাঁ দিকে সরিয়ে দিলাম। তাহলে ছোট একক থেকে বড় এককে চলে গেলাম, অর্থাৎ দশমিক চিহ্নটা বাঁ দিক বা ডান দিক সরালে বড় একক বা ছোট এককে আমরা যেতে পারি। এবার যদি এটাকে আমি লিখি, এর পাশে কি হয়? এটা এই মিটার, তাহলে এটাকে যদি আমি সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে কত হয়? সেন্টিমিটার। তাহলে 100 মিটার সমান কত হবে? 1 সেন্টিমিটার। তাহলে দশমিকটা চিহ্ন কোথায় ছিল? এখানে ডান দিকে, এখানে ছিল, ডান দিকে 2 ঘর সরিয়ে দিলাম। 100 মিটার সমান 100 গুণ এইখানে চলে এলো দশমিকটা, অর্থাৎ ডান দিকে 2 ঘর সরে গেল, এটা বাঁ দিকে 3 ঘর চলে এলো। অর্থাৎ একটা একক থেকে আর একটা বড় একক বা ছোট একক থেকে বড় এককে যেতে গেলে দশমিক চিহ্নটাকে বাঁ দিকে সরাতে হবে। আবার ছোট একক থেকে বড় এককে যেতে গেলে দশমিক চিহ্নটাকে ডান দিকে সরাতে হবে। ছোট থেকে বড়তে যেতে গেলে দশমিক চিহ্ন বাঁ দিকে সরবে, ঠিক আছে? আর বড় থেকে ছোটতে যেতে গেলে দশমিক চিহ্ন ডান দিকে সরবে। এখানে ডান দিকে 2 ঘর সরেছে, এখানে বাঁ দিকে 3 ঘর সরে এসেছে, ঠিক আছে? আর একটা উদাহরণ দিই, যেমন ধরো 512.712 মিটার, 71 মিটার। আমি যদি কিলোমিটারে যেতে চাই তাহলে কি করতে হবে? দশমিক চিহ্নটাকে বাঁ দিকে সরাতে হবে। তাহলে কথা হবে 0.51271 কিলোমিটার বা কিমি। আর এটাকে যদি আমি সেন্টিমিটারে যাই তাহলে এই দশমিকটাকে দশমিকটা বাঁ দিকে সরে গেল, কঘর? 1 2 3 ঘর সরে গেল। আর যদি মিটারে যাই, সেন্টিমিটারে যাই, তাহলে এই দশমিক চিহ্নটা আরো 2 ঘর সামনের দিকে চলে যাবে, অর্থাৎ 512.2 সেন্টিমিটার বা সেমি। বোঝা গেল জিনিসটা? তাহলে দশমিক পদ্ধতি বা মেট্রিক পদ্ধতি কারণে বলা হচ্ছে
যেই পদ্ধতিতে একটা ছোট একক থেকে বড় এককে যেতে গেলে দশমিক চিহ্নটাকে বাঁ দিকে কভার সরালেই হবে, অথবা বড় একক থেকে ছোট এককে যেতে গেলে দশমিক চিহ্নটাকে ডান দিকে কভার সরালেই কাজ হয়ে যাবে। এই জন্য এটার নাম হচ্ছে দশমিক বা মেট্রিক পদ্ধতি। অন্যান্য পদ্ধতিতে কিন্তু এই সুবিধাটা নেই। যেমন আমি যদি বলি 1 ফুট সমান সামনের দিকে দুটো ঘর সরিয়ে দিলাম 100 ইঞ্চি, তা কিন্তু হয় না, ওকে আলাদা আলাদা সংখ্যা দিয়ে গুণ ভাগ করতে হয়। 1 ফুট সমান 12 ইঞ্চি, 12 দিয়ে গুণ করতে হচ্ছে। কিন্তু এখানে এই সুবিধাটা আছে যে দশমিক চিহ্নটাকে হয় ডান দিক না বাঁ দিকে সরালে, বাঁ দিকে সরিয়ে দিলে ছোট থেকে বড় এককে চলে যাবো, আর ডান দিকে সরিয়ে দিলে বড় থেকে ছোট এককে যাবে। এই হলো মেট্রিক পদ্ধতি। আচ্ছা, এবারে আমরা জানব প্রমাণ মিটারের সংজ্ঞা। প্রমাণ মিটার কাকে বলে? মিটার দৈর্ঘ্যের একক আমরা এসআই পদ্ধতিতে দেখেছি মিটার। তাহলে প্রমাণ মিটার মানে কতটা দৈর্ঘ্যকে 1 মিটার বলা হয়, সেটা প্রথমে যে সংজ্ঞাটা করা হয়েছিল সেটা ছিল যে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স অফিসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273.16 কেলভিন তাপমাত্রা এবং 1 বার চাপে প্লাটিনাম ইরিডিয়াম নির্মিত একটি সংকর ধাতু খণ্ডের উপরে দুটো দাগ দেওয়া আছে। সেই দুটো দাগের মধ্যবর্তী অংশকে বলা হয় 1 মিটার, যেটাকে আমরা প্রমাণ মিটার হিসাবে ধরেছিলাম। প্রথম যে মিটারের সংজ্ঞাটা আনা হয়েছিল তাতে কি ছিল না, ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স অফিসে প্লাটিনাম ইরিডিয়াম দণ্ড নির্মিত, প্লাটিনাম ইরিডিয়াম দুটো ধাতু দিয়ে তৈরি একটা সংকর ধাতু দণ্ডের উপরে দুটো দাগ দেওয়া আছে। সেই দাগের মধ্যবর্তী অংশকে বলা হয় 1 মিটার, এবং এটাকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 273.16 কেলভিন তাপমাত্রায় সংরক্ষিত করে রাখা আছে। তাহলে প্রমাণ মিটারের সংজ্ঞা হলো যে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স অফিসে 273.16 কেলভিন উষ্ণতা ও 1 বার চাপে প্লাটিনাম ও ইরিডিয়াম ধাতু নির্মিত একটি সংকর ধাতু খণ্ডের ওপর দুটি দাগ দেওয়া আছে। সেই দুটি দাগের মধ্যবর্তী অংশকে বলা হচ্ছে 1 মিটার। এখানে প্লাটিনাম এবং ইরিডিয়াম এর অনুপাতটা হচ্ছে 9:1। প্লাটিনাম ইরিডিয়ামের অনুপাতটা কত হচ্ছে? প্লাটিনাম ইরিডিয়ামের হচ্ছে 9:1 বা 90:10, এরকম বলা যায় 90:10 বা 9:1, 90:10 বা 9:1 এই রেশিওতে প্লাটিনাম এবং ইরিডিয়াম দুটো ধাতুকে মিশিয়ে একটা সংকর ধাতু বানানো হয়েছে। সেই সংকর ধাতুটা ফ্রান্সের প্যারিস শহরে সেভেরেসের কাছে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স অফিসে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 বার চাপে বা 273.16 কেলভিন উষ্ণতায় 1 বার চাপে 90:10 অনুপাতে মিশ্রিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতু দণ্ডের উপরে দুটো দাগ দেওয়া আছে। সেই দুটো দাগের মধ্যবর্তী যে অংশ সেটাকে বলা হয় 1 মিটার। এটাকেই প্রমাণ মিটার হিসেবে প্রথমে ধরা হয়েছে। এরপরে 1983 সালে এই মিটারের যে আধুনিকতম সংজ্ঞাকে সংযোজন করা হয়েছে আন্তর্জাতিকভাবে, সেটা হলো আধুনিক সংজ্ঞা
মিটারের আধুনিক সংজ্ঞা কি না বায়ু বা শূন্য মাধ্যমে আলো, বায়ু বা শূন্য মাধ্যমে আলো 1 সেকেন্ডের 299, 792, 458 অংশ সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় 1 মিটার। এটাই হলো মিটারের আধুনিকতম সংজ্ঞা। অর্থাৎ আলো বায়ুতে বা শূন্য মাধ্যমে, বায়ুতে বা শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের 1/299, 792, 458 অংশ সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলে বা 1 প্রমাণ মিটার বলে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? আলো বায়ুতে বা শূন্য মাধ্যমে 1 সেকেন্ডে 299, 792, 458 অংশ সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 মিটার। এটাকেই বলা হয় 1 মিটার বলে বা প্রমাণ মিটার বলে। 1 মিটার বলে বা প্রমাণ মিটার বলে। এটা হলো প্রমাণ মিটারের সংজ্ঞা। এটাই আধুনিকতম সংজ্ঞা। 1983-তে এটা আবার অ্যামেন্ড হয়েছে আর কি, এটাকে নতুন করে আবার সংজ্ঞায়িত করা হয়েছে। প্রথমে যেটা করা হয়েছিল যে প্লাটিনাম ইরিডিয়াম দণ্ডের দুটো অংশের উপর দুটো দাগের ভিতরে যে দূরত্বটা, এখন যেটা আধুনিকতম সংজ্ঞা সেটা হলো আলো বায়ুতে বা শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের 299, 792, 458 অংশ সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বা প্রমাণ মিটার বলে। তাহলে 1 সেন্টিমিটার কাকে বলে না? 1 সেন্টিমিটার হলো প্রমাণ মিটারের 100/1 ভাগ। প্রমাণ মিটারের 100/1 ভাগকে 1 সেন্টিমিটার বলে, সেমি বলে বা প্রমাণ সেন্টিমিটার বলে। বোঝা গেল? তাহলে আমরা প্রমাণ মিটার পেয়ে গেলে তার 100/1 ভাগটাই হবে প্রমাণ সেন্টিমিটার। এবার হচ্ছে প্রমাণ সময়। প্রমাণ মিটার গেল। আচ্ছা, এখানে আমরা বলেছিলাম যে প্রথমে এই যে প্রমাণ মিটারের সংজ্ঞায় একটা তাপমাত্রার উল্লেখ করেছিলাম। তা প্রমাণ মিটারের সংজ্ঞায় তাপমাত্রার উল্লেখ করা হয় কেন না? যেহেতু তাপমাত্রার পরিবর্তনে ধাতব পদার্থের দৈর্ঘ্যের পরিবর্তন হয়, তাপমাত্রা কমলে দৈর্ঘ্য কমে, তাপমাত্রা বাড়লে দৈর্ঘ্য বাড়ে। সেই কারণে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য বোঝানোর জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা উল্লেখ করা প্রয়োজন। সেই জন্য প্রথমে ওই প্রমাণ মিটারের সংজ্ঞায় একটা তাপমাত্রার উল্লেখ করা হয়েছিল। যেহেতু দৈর্ঘ্যের তাপমাত্রার পরিবর্তনের ফলে ধাতব পদার্থের দৈর্ঘ্যের পরিবর্তন হয়, অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে তাপমাত্রা বাড়লে দৈর্ঘ্য বাড়ে, তাপমাত্রা কমলে দৈর্ঘ্য কমে। সেই জন্য একটা নির্দিষ্ট দূরত্ব বা দৈর্ঘ্য বোঝানোর জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা উল্লেখ করা প্রয়োজন। সেই কারণে প্রমাণ মিটারের সংজ্ঞায় তাপমাত্রার উল্লেখ করা হয়। আবার একবার বলছি, প্রমাণ মিটারের সংজ্ঞায় তাপমাত্রার
উল্লেখ থাকে কেন? উত্তরটা কি হবে? যেহেতু তাপমাত্রার পরিবর্তনে ধাতব পদার্থের দৈর্ঘ্যের পরিবর্তন হয়, অর্থাৎ তাপমাত্রা কমলে ধাতব পদার্থের দৈর্ঘ্য কমে, আবার তাপমাত্রা বাড়লে ধাতব পদার্থের দৈর্ঘ্য বাড়ে। তাই একটা নির্দিষ্ট দৈর্ঘ্য বা দূরত্বকে বোঝানোর জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা উল্লেখ করা প্রয়োজন। নির্দিষ্ট দৈর্ঘ্যকে বোঝাতে গেলে তুমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে দৈর্ঘ্য পাবে, আমি যদি 50 ডিগ্রিতে সেই দৈর্ঘ্যটা মাপি, তাহলে দৈর্ঘ্যটা 50 ডিগ্রিতে কি হবে? ধাতব পদার্থ প্রসারিত হয়ে যাবে, তাহলে যে দৈর্ঘ্যটা মাপা হবে সেটা কম মাপা হয়ে যাবে, কারণ স্কেলটা তো বেড়ে গেছে। সেই কারণে নির্দিষ্ট দূরত্ব বা দৈর্ঘ্য মাপার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা উল্লেখ থাকা প্রয়োজন। সেই কারণেই প্রমাণ মিটারের সংজ্ঞায় তাপমাত্রার উল্লেখ থাকে। এবার হচ্ছে প্রমাণ সময়। প্রমাণ সময়, প্রমাণ সময় কি? প্রমাণ সময়ে এসআই একক হলো সেকেন্ড। সময়ের এসআই একক, এসআই একক হলো সেকেন্ড, এস। তাহলে 1 সেকেন্ড কাকে বলে? 1 সেকেন্ড হলো সেকেন্ডের সংজ্ঞা। প্রমাণ সেকেন্ড বা 1 সেকেন্ড, সেকেন্ডের সংজ্ঞাটা কি না, এক গড় সৌরদিনে গড় সৌরদিনের ৮৬,০০০, এক গড় সৌরদিনের ৮৬,৪০০ অংশকে 1 সেকেন্ড বলে। প্রমাণ সময় এসআই একক হলো সেকেন্ড। আর সেকেন্ড কাকে বলে? গড় সৌরদিনের 1/৮৬,৪০০ অংশকে বলে 1 সেকেন্ড। তাহলে এই গড় সৌরদিনটা কি না, গড় সৌরদিন হলো পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে একবার পাক খেতে, পৃথিবী তো ঘুরছে নিজ অক্ষের সাপেক্ষে, নিজ অক্ষের সাপেক্ষে পাক খাচ্ছে, ওই পাক খেতে খেতে সূর্যের চারদিকে ঘুরছে। বলছে পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে একবার পাক খেতে যে সময় লাগে তাকে বলা হয় 1 সৌরদিন। পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে একবার পাক খেতে যে সময় লাগে তাকে বলা হয় 1 সৌরদিন। এরকম 1 বছরের যত সৌরদিন হয় সেগুলোকে যোগ করে 365 দিয়ে ভাগ করা হয়। 1 বছরে যতগুলো সৌরদিন হয় তাদের সমষ্টি নেওয়া হয়, সমষ্টি নিয়ে তাকে 365 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় তাকে বলা হয় গড় সৌরদিন। তাহলে সৌরদিন কাকে বলে? পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে একবার পাক খেতে যে সময় নেয় তাকে বলা হচ্ছে 1 সৌরদিন। 1 বছরের সমস্ত সৌরদিনের সমষ্টিকে 365 দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে গড় সৌরদিন। ঠিক আছে, এই হলো গড় সৌরদিন। তাহলে 1 গড় সৌরদিন, 1 গড় সৌরদিন সমান 24 ঘন্টা সমান 24 গুণিতক 60 গুণিতক 60 সেকেন্ড। কারণ 24 ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে মিনিট পাবো, মিনিটকে আবার 60 দিয়ে গুণ করলে সেকেন্ড পাবো। এটাই হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড।
তাহলে এক গড় সৌরদিন সমান কত হলো? 86,400 সেকেন্ড। এছাড়া সেকেন্ড ছাড়াও আরো নানান রকমের সেকেন্ডের যে বড় একক আমরা ব্যবহার করি, সেই এককগুলো হলো যেমন মিনিট। 1 মিনিট, 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। 1 মিনিট, মিনিট একক ব্যবহার করি, 1 মিনিট সমান 60 সেকেন্ডটা ছোট একক, 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে? 1 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট। তাকে 60 মিনিট হয়ে যাবে। আবার 1 দিন সমান 24 ঘন্টা। 1 দিন সমান হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টাকে আমি যদি আমার সেকেন্ডে প্রকাশ করে দিই, তাহলে 24 গুণ 60 গুণ 60 সেকেন্ড হয়ে গেল। এটাকে সেকেন্ডে প্রকাশ করলে 60 গুণ 60 হয়ে গেল, সেকেন্ড হয়ে গেল। তারপরে হচ্ছে 1 সপ্তাহ, 1 সপ্তাহ সমান 7 দিন, সমান 7 গুণিতক 24 গুণিতক 7 দিন। 1 দিন সমান 24 ঘন্টা, তো 7 গুণিতক 24 গুণিতক 60 গুণিতক 60 সেকেন্ড। 1 সপ্তাহ, 1 মাস, 30 দিন, তাই তো? 1 সপ্তাহ 30 দিন, তাহলে 30 গুণিতক 24 গুণিতক ওইটা দিয়ে গুণ করা যাবে। 1 বছর সমান 12 মাস বা 365 দিন সমান 365 ডেজ, 365 দিন। 1 বছর 365 দিন। 1 দশক সমান 10 বছর, 1 দশক 10 বছর। বছরটাকে তুমি আবার সেকেন্ডে প্রকাশ করে দিতে পারো। বছরটাকে কিভাবে সেকেন্ডে প্রকাশ করা যাবে? 1 বছর সমান 365 দিন, তাহলে 365 গুণিতক 1 দিন সমান 24 ঘন্টা গুণিতক 60 গুণিতক 60, তো সেকেন্ড হয়ে গেল। তাহলে সবকিছু নিয়ে আমরা সেকেন্ডে প্রকাশ করতে পারি। 1 দশক সমান 10 বছর, 1 শতাব্দী সমান 100 বছর, আবার 1 শতাব্দী সমান হচ্ছে 100 বছর, আর 1 সহস্র বর্ষ সমান 1000 বছর। 1 সহস্র বর্ষ সমান 1000 বছর। এইভাবে আমরা বিভিন্ন সেকেন্ড এবং সেকেন্ডের যে বড় একক সেগুলো আমরা ব্যবহার করি। এগুলো তোমরা অলরেডি জানো। এবার হচ্ছে বিভিন্ন একক। এবার হচ্ছে ক্ষেত্রফল। এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কি, আয়তনের একক কি, সেটাকে কিভাবে প্রকাশ করা হয়। এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক হলো মিটার স্কয়ার। মিটার গুণ মিটার সমান মিটার স্কয়ার। তাহলে আমরা সময়ের এককটা জানলাম, ক্ষেত্রফলের একক করবো, আয়তনের একক জানবো। ক্ষেত্রফলের একক ক্ষেত্রফলের একক এসআই পদ্ধতিতে একক ক্ষেত্রফলের এসআই পদ্ধতিতে এসআইতে হবে মিটার স্কয়ার বা বর্গ মিটার। মিটার স্কয়ার বা বর্গ মিটার। তাহলে 1 মিটার স্কয়ার 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার কত বর্গ সেন্টিমিটার হবে? না, 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার,
তার বর্গ। 1 বর্গ মিটার মানে কি 1 মিটারের বর্গ, 1 মিটার তার বর্গ সমান 1 বর্গ মিটার মানে 1 মিটারের বর্গ সমান 100 সেন্টিমিটার বর্গ, মানে একে পিঠে 1 2 3 4 বর্গ সেমি। এটাকে লেখা হয় এইভাবে 10⁴ বর্গ সেমি, অর্থাৎ 1 বর্গ মিটার সমান 10⁴ বর্গ সেন্টিমিটার। আয়তনের একক, আয়তনের একক এসআইতে ঘনমিটার, ঘনমিটার এসআইতে কত হবে ঘনমিটার। তাহলে 1 ঘনমিটার সমান 1 মিটার, 1 মিটারের হোল কিউব ঘনমিটার সমান 100 সেন্টিমিটার, 100 সেমি তার হোল কিউব সমান 10⁶ ঘন সেমি। তাহলে 1 ঘনমিটার সমান কত হলো 10⁶ ঘন সেমি। এসআই পদ্ধতিতে তরল পদার্থের আয়তন, তো কঠিনের আয়তন না, তরলের আয়তন এসআইতে হয় লিটার, এসআইতে মানে এসআই পদ্ধতিতে লিটার, এসআই পদ্ধতিতে তরল পদার্থের আয়তন কিসে মাপা হয় লিটার। তা লিটার কাকে বলে না 4°C তাপমাত্রায় 1 কিলোগ্রাম ভরে 1 কিলোগ্রাম জলে 4°C তাপমাত্রায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে বলা হয় 1 লিটার। 4°C তাপমাত্রায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার, 1 লিটার বলে। 4°C তাপমাত্রায় 1 কিগ্রা বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলে। 1 লিটার সমান 1 লিটার 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার, মিলিলিটার সমান 1000 ঘন সেন্টিমিটার সমান 0.001 ঘনমিটার। তাই লিটারের সঙ্গে ঘনমিটারের একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম, লিটারের সঙ্গে ঘনমিটারের একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম। এবং এখানে দেখো 4°C তাপমাত্রায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলে। এই 4°C উষ্ণতা উল্লেখ করার কি দরকার ছিল না দরকার আছে। তার কারণ হচ্ছে জলের ক্ষেত্রে 0° থেকে যেই 4° দিকে তাপমাত্রা বাড়ানো হবে জলের ঘনত্ব ধীরে ধীরে বাড়বে এবং আয়তন কমতে থাকবে। 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় এবং আয়তনটা সর্বনিম্ন হয়। তারপরে যখন 4° থেকে 5° দিকে যাবে আবার ঘনত্ব কমতে শুরু করবে, আয়তন বেড়ে যাবে। তাই একটা নির্দিষ্ট আয়তনকে বোঝানোর জন্য যেহেতু 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক, তাহলে ওই তাপমাত্রায় জলের যে আয়তন, ঘনত্ব সর্বাধিক হলে আয়তনটা সর্বনিম্ন হয়। তাহলে 4°C উষ্ণতায় ওই নির্দিষ্ট আয়তনকে বোঝানোর জন্য প্রমাণ লিটারের সংজ্ঞায় তাপমাত্রা উল্লেখ করা হয়। অর্থাৎ 4°C উষ্ণতায় জলের ঘনত্ব হয় 4°C জলের ঘনত্ব 1 গ্রাম ভাগ cm³ বা 1 গ্রাম cm⁻³
1 গ্রাম সিএম টু দি পাওয়ার -3, অর্থাৎ জলের ঘনত্ব হয় 1 গ্রাম সিএম টু দি পাওয়ার -3। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব হয় 1 গ্রাম পার সিসি ঘন সেন্টিমিটার বা সিএম কিউব, 1 গ্রাম সিএম কিউব। সেই কারণে যেহেতু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক, আয়তনটা সর্বনিম্ন, সেই আয়তনটাকে বোঝানোর জন্যই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 কেজি বিশুদ্ধ জলের যে আয়তন সেটাকে বলা হচ্ছে 1 লিটার। 1 লিটার হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার, 0.001। এছাড়া আয়তনের একক আরেকটা ব্যবহার করি আমরা এফপিএস পদ্ধতিতে, গ্যালন। 1 গ্যালন সমান 4.536। 1 গ্যালন এটা ব্যবহার করা হয় 1 গ্যালন এফপিএস পদ্ধতি 4.536 লিটার। 1 গ্যালন দেখবি এই যে মিউনিসিপ্যালিটি জল সাপ্লাই করে, সেখানে যে ট্যাঙ্ক থেকে জলটা সাপ্লাই করে ওখানে লেখা থাকে এত গ্যালন। তাহলে 1 গ্যালন সমান কত? 4.536। আগে ব্রিটিশ আমলে এই ধরনের গ্যালনটা হিসাব করা হতো। সেই লিটারের সঙ্গে গ্যালনের একটা সম্পর্ক আছে। 1 গ্যালন সমান 4.536 লিটার। ভরের একক, এসআই পদ্ধতিতে ভরের একক হলো, আচ্ছা এবারে আমরা থাক আজকে এই পদ্ধতি থাক।